HTML এর তৃতীয় লেকচারে তোমাদের স্বাগতম। আজকের লেকচারে আমরা শিখব ওয়েবসাইট কত প্রকার এবং HTML এর উপাদান কি কি এবং কিভাবে কাজ করে। চলো আমরা আমাদের লেকচার শুরু করি। প্রথম হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রকারভেদ। সো ওয়েবসাইটের প্রকারভেদ স্যার বইয়ে কিন্তু একটু ভিন্নভাবে দেখবে তোমরা। ওয়েবসাইটের প্রকারভেদ হিসেবে দেয়া কিন্তু হচ্ছে শুধুমাত্র এই দুটো, ঠিক আছে? স্ট্যাটিক এবং ডায়নামিক সরাসরি দেয়া আছে, আবার কোনো কোনো বইতে এভাবেও দেয়া আছে। কিন্তু খেয়াল রাখবে ওয়েবসাইটের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাঠামোগত আর একটা হচ্ছে আচরণগত। আর কাঠামোগত হচ্ছে চারটা ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে হায়ারার্কিক্যাল অথবা ট্রি, দুই নম্বর হচ্ছে লিনিয়ার, তিন নম্বর হচ্ছে নেটওয়ার্ক, চার নম্বর হচ্ছে হাইব্রিড। এই চারটা কাঠামো কিন্তু ওয়েবসাইটের কাঠামো। মনে রাখবে এই চারটা কাঠামো কিন্তু পরীক্ষার মধ্যে থিওরিটিক্যালি যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, কাঠামোগুলো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। এবং অন দ্য আদার হ্যান্ড যদি আমরা আচরণগত দেখি, আচরণগত কিন্তু হচ্ছে দুই প্রকার, যেটা হচ্ছে একটা স্ট্যাটিক আর একটা হচ্ছে ডায়নামিক। স্ট্যাটিক ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট, ঠিক আছে? স্ট্যাটিক ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট, এই দুইটাও কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে খতে পার্থক্য হিসেবে, ঠিক আছে? পার্থক্য হিসেবে আসে, অথবা গতে আসে হচ্ছে যখন তোমাকে হচ্ছে একটা উদ্দীপক দিবে, উদ্দীপকের একটা ওয়েবসাইটের বর্ণনা দিবে, তখন তোমাকে আইডেন্টিফাই করতে বলবে যে এটা হচ্ছে কি ধরনের ওয়েবসাইট, ব্যাখ্যা করো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো শুরুতে আমরা আচরণগত সম্বন্ধে জানি। তো আচরণগত যে আমরা একটু আগে পড়লাম স্ট্যাটিক এবং ডায়নামিক, যেটা দুই প্রকার। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে যে সকল ওয়েবসাইটকে বা যে সকল জিনিসকে আমরা কখনো পরিবর্তন করতে পারি না, তাই না? যে সকল জিনিসকে আমরা কখনো পরিবর্তন করতে পারি না। আচ্ছা, আর ডায়নামিক হচ্ছে কিন্তু তার বিপরীত, যে সকল জিনিস আমরা প্রতিনিয়ত পরিবর্তন করতে পারি বা আপডেট করতে পারি, ঠিক আছে? আপডেট করতে পারি। তাহলে এখানে দেখো এক নম্বরে কি আছে, যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না, ঠিক আছে, বা আমরা এটাকে আপডেট করতে পারি না, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর দুই নম্বর হচ্ছে যে সকল ওয়েবসাইটের তথ্য হচ্ছে সাধারণত পরিবর্তনশীল, সেটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর, এই ধরনের স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র HTML এবং CSS দিয়ে তৈরি, ঠিক আছে? CSS দিয়ে তৈরি। এখন CSS মানে কি? আসো, CSS মানে ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? ক্যাসকেডিং স্টাইল শিট, এটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ক্যাসকেডিং স্টাইল শিট, ওকে? ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হচ্ছে CSS আমাদের HTML এর সঙ্গে যুক্ত হয়ে হচ্ছে আরো মানে ওয়েবসাইটগুলোকে আরো সমৃদ্ধ করে, আরো সুন্দর করে। আচ্ছা, আর দুই নম্বরে আমরা হচ্ছে এখানে ডায়নামিক ওয়েবসাইটের পার্থক্য দেখো। এটা হচ্ছে HTML আর CSS দিয়ে তো তৈরি হয়ই, এবং তার সঙ্গে হচ্ছে তোমার PHP এবং ASP.NET ও কিন্তু ব্যবহার হয়। এগুলো হচ্ছে কি আমাদের কোডিং বা প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে? আচ্ছা, তিন নম্বর, ওয়েবসাইটের পেজ সংখ্যা নির্দিষ্ট থাকে। আমরা যে পেজ একদম ওয়েবসাইট তৈরি করার সময় আমরা যে কটা পেজ তৈরি করি একদম শেষ পর্যন্ত কিন্তু সেই কটা পেজ থাকে। এখানে কিন্তু কোনো আর অ্যাড বা হচ্ছে মানে বাদ দেওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, তিন নম্বরে এখানে ওয়েবসাইটের পেজের সংখ্যা নির্দিষ্ট থাকে না, মানে আমরা ইচ্ছা মতো অ্যাড করতে পারি এবং বাদ দিতে পারি, ঠিক আছে? চার নম্বর, কোনো ডাটাবেস থাকে না। ডাটাবেস কাজ কি স্যার, বা ডাটাবেস কি জিনিস? ডাটাবেস হচ্ছে একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ডে যে আমরা ডেটাগুলো জমা রাখি, এই ডেটাগুলোকে জমা রাখার একটা স্টোরেজ, ঠিক আছে? এখন স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো স্টোরেজের দরকার হয় না, ঠিক আছে? স্টোরেজের দরকার হয় না। আর কিন্তু ডায়নামিকে কিন্তু স্যার দরকার হয়, ঠিক আছে? ডাটাবেস থাকে ডায়নামিক ওয়েবসাইটে, স্ট্যাটিকে থাকে না। আচ্ছা, 5 নম্বর, ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। ইনপুট নেওয়ার ব্যবস্থা বলতে কি স্যার? আমরা যেমন ফেসবুক বুঝি, ফেসবুকের কাজ কি, আমরা কি শুরুতে কিভাবে যুক্ত হই? সাইন ইন করতে হয় বা সাইন আপ করতে হয় এবং বা লগ ইন করতে হয়। এই যে ক্রাইটেরিয়াগুলো, এগুলো কিন্তু আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে থাকে না। মানে আমি আমার কোনো ডাটা তাকে হচ্ছে আমি দিতে পারি না। কিন্তু ডায়নামিকের ক্ষেত্রে স্যার কিন্তু এই সকল জিনিসগুলো অবশ্যই ইনপুট দেওয়া লাগে। মানে দ্যাট মিনস ইউজারের যে তথ্যগুলো সেগুলোকে ইনপুট দেওয়ার ব্যবস্থা ডায়নামিকে থাকে। আচ্ছা, কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টে একমুখী কমিউনিকেশন হয়। সার্ভার থেকে ক্লায়েন্টে একমুখী কমিউনিকেশন হয়। দ্যাট মিনস একটু আগে আমরা বললাম যেহেতু ইউজারের তথ্য তার মধ্যে পাঠানোর কোনো ব্যবস্থা থাকে না, তার মানে কি ক্লায়েন্ট থেকে হচ্ছে সার্ভারে কোনো কানেকশন কিন্তু এখানে থাকে না, শুধুমাত্র সার্ভার হচ্ছে আমাকে ডেটাগুলো প্রোভাইড করে, ঠিক আছে? কিন্তু ডায়নামিক ওয়েবসাইটে কিন্তু স্যার
দুই দিকেই কমিউনিকেশন হয়, সার্ভার থেকে ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট থেকে সার্ভার, দুই দিকে কিন্তু কমিউনিকেশন চলতে থাকে। ওকে, লাস্ট ওয়ান, ডেটাবেস না থাকায় অধিক নিরাপদ। স্যার এখন বলতে পারো স্যার এটা তো খুব ব্যাকডেটেড, তাই এটা কিভাবে নিরাপদ হয় বা এটা নিরাপত্তা আসলে ব্যাপারটা কি? তুমি দেখো, যখন একটা ইউজারের কোনো তথ্য কোনো ওয়েবসাইটের মধ্যে জমা থাকে না, তখন কিন্তু তার কিন্তু এখানে কোনো নিরাপত্তা ইস্যু থাকে না। যেমন ধরো তুমি দারাজ বা আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে তুমি যখন কেনাকাটা করতেছো, তখন যদি তোমার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের যে নাম্বারটা তুমি যদি অ্যাকাউন্টে যুক্ত করে রাখো তোমার ওই ওয়েবসাইটে, ঠিক আছে, তখন কিন্তু দেখা যায় যদি ওয়েবসাইটটা কোনোভাবে হ্যাক হয়, তখন কিন্তু তোমার তথ্যের নিরাপত্তাগত একটা ব্যাপার থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ডায়নামিক ওয়েবসাইটে আছে। বাট যেখানে তোমার তথ্য দেওয়ার কোনো দরকারই নেই, সেখানে কিন্তু স্যার কোনো নিরাপত্তার ইস্যু নেই, তাই না? সো এই হচ্ছে আমাদের আচরণগত দুই প্রকার। এখন আমরা দেখব আমাদের যে কাঠামোগত চার প্রকার ছিল, কি কি ছিল স্যার? হায়ারার্কিক্যাল অথবা ট্রি, 2 নম্বর হচ্ছে লিনিয়ার, 3 নম্বর নেটওয়ার্ক, 4 নম্বর হচ্ছে হাইব্রিড, তাই না? আচ্ছা, হায়ারার্কিক্যাল বা ট্রি মানে কি জিনিস? স্যার ট্রি কাঠামো কিন্তু আমরা সবাই কম বেশি বুঝি, তাই না? দেখো, একটা পেজ থেকে অনেকগুলো পেজ ধাপে ধাপে শাখার পোশাকের মতো কিন্তু ছড়িয়ে যাচ্ছে, তাই না? শাখার পোশাকের মতো কিন্তু এখানে ছড়িয়ে যাচ্ছে। তো এই ধরনের ওয়েবসাইটগুলো হচ্ছে মূলত ট্রি কাঠামো ওয়েবসাইট। তোমাদের আশা করি তোমরা জানো এই জিনিসটা, কিন্তু তাও বলে রাখি, আমরা ওয়েবসাইটের প্রথমেই যে পেজে ল্যান্ড করি সেটা কিন্তু হোম পেজ বলা হয়, তাই না? হোম পেজ বলা হয়, এবং হোম পেজ থেকে অন্যান্য যে বেসিক পেজগুলো তৈরি হয় তারা কিন্তু মেইন পেজ, ঠিক আছে? আর মেইন পেজের সঙ্গে যারা সংযুক্ত হয় তারা কিন্তু স্যার সাব পেজ। ওকে, তাহলে এখানে কি হবে? এই কাঠামোতে একটি হোম পেজ থেকে অন্যান্য পেজগুলো হোম পেজের সাথে যুক্ত থাকে, এদেরকে সাব পেজ বলে। সাব পেজগুলোর সাথে আবার অন্যান্য পেজ যুক্ত থাকে। তাই এই কাঠামোটা হচ্ছে কিন্তু দেখতে অনেকটা ট্রির মতো হয়, তাই না? ট্রির মতো হয়। এখন তো এটা ব্যবহারটা আসলে কোথায় বা কোথায় বেশি ব্যবহার করি? এটি কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক জীবনে খুব পরিচিত এবং বেশিরভাগ ব্যবহারকারীরা এই কাঠামোটা সহজেই বুঝে বা ব্যবহার করে। স্যার উদ্দীপকের জন্য এই জিনিসটা তুমি অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? কোথায় কোথায় আমাদের ট্রি কাঠামোটা ব্যবহৃত হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে নাম্বার 1। এবার আসো আমাদের লিনিয়ার কাঠামো। স্যার লিনিয়ার মানে কিন্তু সমান্তরাল। যেমন কীরকম এক্সাম্পল? ধাপে ধাপে হচ্ছে সবগুলো পেজ সাজানো থাকবে এবং একটার পর একটা পেজ আমাকে ভিজিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের ধরো প্রথম পেজ হোম পেজ, এটা তার পরের পেজ 3 নাম্বার এবং 4 নাম্বার। স্যার আমি কিন্তু চাইলে এই সকল ওয়েবসাইটের ক্ষেত্রে ডিরেক্টলি প্রথম পেজ থেকে আমি লাস্ট পেজে ভিজিট করতে পারবো না, ঠিক আছে? আমাকে 1 বাই 1 যেতে হবে, 1 বাই 1 যেতে হবে। কীরকম এক্সাম্পল দিই? যেমন তুমি ধরো যদি দারাজে কেনাকাটা করো, দারাজের ক্ষেত্রে যখন তুমি কোনো একটা প্রোডাক্ট ভিউ করো, প্রোডাক্ট ভিউ করার আগে কি তুমি ওটাকে বাই নাও অথবা অ্যাড কার্ড করতে পারবা? কখনো করতে পারবো না। তো আমাকে আগে প্রোডাক্ট ভিউ করতে হবে, তারপর আমাকে বাই নাও করে তারপর কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে, অথবা অ্যাড কার্ডে গিয়ে কিন্তু আমাকে বাই নাও করে পেমেন্ট করতে হবে। এই যে একটা সিকোয়েন্সিয়াল প্রসেস, এইটাই কিন্তু মূলত হচ্ছে আমাদের এই লিনিয়ার কাঠামো, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে নেটওয়ার্ক কাঠামো। সো নেটওয়ার্ক কাঠামোটা বেসিক ব্যাপার হচ্ছে এই কাঠামোটার ক্ষেত্রে সবগুলো পেজ একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে এবং আমরা ইচ্ছা মতো যে কোনো পেজ থেকে কিন্তু যে কোনো পেজে ভিজিট করতে পারবো, ঠিক আছে? কি বলছি? যে একটা পেজ বা প্রত্যেকটা পেজ সবাই সবার সঙ্গে সংযুক্ত থাকবে এবং যে কোনো পেজ থেকে যে কোনো পেজে কিন্তু ইজিলি ভিজিট করা যাবে, ঠিক আছে? তাহলে এখানে এই যেখানে লেখা আছে, তো এই কাঠামোটা হচ্ছে আমাদের কিন্তু সবচেয়ে কম ব্যবহৃত হয় স্যার, ঠিক আছে? সবচেয়ে কম ব্যবহৃত হয় বলতে গেলে এখন এটার ব্যবহার খুব বেশি নাই, কারণ এখন আমাদের পৃথিবীতে যত বড় বড় ওয়েবসাইট তৈরি হচ্ছে তারা কিন্তু সবাই স্যার হাইব্রিড কাঠামো ব্যবহার করতেছে, তাই না? যেমন আমরা যদি ফেসবুকের এক্সাম্পল দেই, ইউটিউবের এক্সাম্পল দিই, আমাদের সবাই কিন্তু হচ্ছে এই হাইব্রিড কাঠামো ব্যবহার করতেছে। এখন হাইব্রিড কাঠামোটা আসলে কী জিনিস? হাইব্রিড মানে হচ্ছে যখন আমি একাধিক জিনিসকে যুক্ত করে নতুন একটা জিনিস তৈরি করতেছি, সেটা হচ্ছে হাইব্রিড। তাহলে এখানে ব্যাপারটা কি? যখন আমি একাধিক কাঠামোর সমন্বয়ে নতুন আরেকটা কাঠামো তৈরি করতেছি আমাদের সুবিধা মতো করে, সেটা কিন্তু স্যার হাইব্রিড কাঠামো, ঠিক আছে? সেটা হচ্ছে হাইব্রিড কাঠামো। যেমন এখানে দেখো, আমরা যদি এইটুকু দেখি, এটুকু কি আমাদের একটা পেজ থেকে একাধিক পেজ সংযুক্ত না? তাই এটা কি আমাদের ট্রি কাঠামো না? আবার যদি আমি এখান থেকে এইটুকু আসি, এটা কিন্তু আবার ট্রি কাঠামোর এক্সাম্পল। কিন্তু নিচে দেখো স্যার, নিচে কি করেছে এখানে? এরা আবার একে অন্যের সঙ্গে কিন্তু
লিনিয়ারে সংযুক্ত, তাই না? লিনিয়ারে সংযুক্ত, এটা কিন্তু লিনিয়ারে সংযুক্ত। তাহলে কি এখানে আমাদের হচ্ছে তোমার ট্রি এবং লিনিয়ার দিয়ে কিন্তু আমাদের হচ্ছে এই হাইব্রিড কাঠামোটা তৈরি করেছে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাঠামো।